নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আছি আমার লাউয়ের জমিতে। মাচা কমপ্লিট, গাছ উপরে তুলে দেওয়া হয়েছে এবং গাছ খুবই সুন্দর বাড়ছে। তো আজকে এই লাউ চাষের A to Z তথ্য আপনাদের সামনে দেব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আশা করি যাদের প্রয়োজন আছে দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন, ইচ্ছে হলে শেয়ার করবেন। তো তার আগে আমাদের একটু মাঠটা দেখিয়ে দিই আপনাদের। তো এখানে আমার লাউ ছিল, কিন্তু এই জমিটাতে আমার লাউ ছিল, তো সেটা আমি মালচিং তুলেছি। মালচিং জঙ্গল সব পরিষ্কার রয়েছে, কিছু বাঁশ এখনো রয়েছে। আজকে কিছু জঙ্গলগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো। আর এদিকে এই লাউ ক্ষেতটা কিন্তু কাটিং চলছে, এক লাইন শুধু কাটিং বাকি আছে। এখন মোটা সুতোগুলো রেখেছি, বাকি সব কাটিং করে দিয়েছি। এরপর মালচিং তোলা হবে। কিছু মালচিং নতুন দেওয়া হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন যে এই মালচিংটা নতুন। তো এরকম কিছু মালচিং নতুন আছে এখানে, তো সেগুলো তোলা হবে, সমস্ত ক্ষেত পরিষ্কার করা হবে। এবং একবার মাঠের দৃশ্যটা দেখুন, যে এই সময়ে মাঠে গরু ছাগল চড়ছে, দেখতে পাচ্ছেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে ওখানে মেশিন দিয়ে জল দেওয়া হচ্ছে। হ্যাঁ, শুধু ওখানে নয়, প্রায় চারদিকেই মেশিন দিয়ে জল দেওয়া হচ্ছে। আর যারা লাগিয়েছে সব মেশিন দিয়ে জল দিয়ে রোয়া লাগিয়েছে, মানে ধান লাগাচ্ছে। হ্যাঁ, এই আমার এই জমিটার পাশের জমিগুলো দেখুন একদম শুকনো, চৈত্র মাসের মতো শুকনো হয়ে পড়ে রয়েছে। একদম বৃষ্টি নেই, প্রায় 35-40 দিন ধরে বৃষ্টি নেই। কিছু কিছু লোকের তো এরকম হয়েছে যে তার মানে ধানের যে বীজতলা, মানে যেটাকে বিচন বলা হয় বা চারা ধানটা যেটা, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এরকম অনেক চাষির হয়েছে। তো তারপর তারা কিন্তু লাগাচ্ছে, জল দিয়ে লাগাচ্ছে, তো তাছাড়া কোনো উপায় নেই। এবং কিছু চাষি আছে জমি এখানে, বাড়ি অনেক দূরে, তারা অন্য কিছু করার মতো পরিস্থিতি নেই, বা সবজি যে করবে, সবজি চাষে খরচা অনেক অনেক ব্যয়বহুল, অনেক পরিশ্রম। তো সেক্ষেত্রে তাদের সেরকম সামর্থ্য নেই। তো সে কি করবে, ধানই লাগাচ্ছে। তো সেগুলো খরার কথা। হচ্ছে আমাদের এবার মাঠের পরিস্থিতি, প্রায় উত্তরবঙ্গের চারদিকে এরকম অবস্থা। আর দেখাবো এখন আমার লাউ ক্ষেতের লাউয়ের জমিতে আমি এখন। তো লাউয়ের বয়স প্রায় 30 দিন হচ্ছে, একদম পুরোপুরি 30 দিন হলো। তো লাউয়ের চেহারা দেখতে পাচ্ছেন, উপর দিকে যাচ্ছে। আর লাউয়ের ডগা কিন্তু প্রতিদিনই প্রায় পড়ে যায়, যে দেখতে পাচ্ছেন এই যে পড়ে গেছে এটা। হ্যাঁ, তো এগুলো তুলতে হয়, একদিন পর পর তুললে সেটা ঠিক আছে, প্রতিদিন তোলার সময় হয় না, এটা বলে লাভ নেই। আর লাউয়ের জালে কিন্তু প্রচুর জালি আসছে, যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জালি চলে এসেছে। কিছু কিছু কোনো জায়গায় মানে এক দুটো ফুলও ফুটেছে। তো আগে একটু লাউ ক্ষেতটা আপনাদেরকে দেখাই, তারপর পরিচর্যা, জমি তৈরি সব কিছু আপনাদেরকে বলবো। হয়তো সেভাবে মানে সিনেমেটিকভাবে আপনাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ সেরকম সময় হয়ে ওঠে না আমার, যে জমি তৈরির ভিডিও নেওয়া বা লাগানোর ভিডিও, মালচিং বিছানোর ভিডিও, মাচা তৈরির ভিডিও সেভাবে হয় না। কিন্তু আমি সব এক এক করে সব বলবো, এবং মনোযোগ সহকারে শুনলে আমি মনে করছি খুবই সহজ। এবং মানে যারা চাষ করেন বা করতে ইচ্ছুক, তারা খুব সহজে বুঝতে পারবেন এবং চাষ করতে পারবেন। প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে লাউয়ের জমি চাষ করার জন্য এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, হ্যাঁ, সব ধরনের মাটি কিন্তু প্রযোজ্য। সব ধরনের মাটিতেই লাউটা হবে। আর তার জন্য কিন্তু একটু উঁচু জমি দরকার হবে, মানে ড্রেন, সুন্দরভাবে ড্রেন সিস্টেম করে দেখতে পাচ্ছেন ওই দিক থেকে একটু হালকা উঁচু হয়েছে এবং এদিক থেকে ঢালু রয়েছে। এই মেন ড্রেন দিয়ে আমার জল কিন্তু দুই দিকে ড্রেন কাটা রয়েছে এবং সুন্দর জল বেরিয়ে যাবে। সেরকম জল মানে বের হয়ে যাওয়ার মতো সুন্দর একটা পরিস্থিতি থাকলেই হলো। আর বেড উঁচু করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন বেড আমি প্রায় এই যে যেটাকে এক বিত্তা বলে, এক বিত্তা বা এক বিত্তার একটু উপর করেছিলাম, কিন্তু সেটা বৃষ্টির জলের কারণে এটা কিন্তু বসে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে বেড তৈরি। আর লাইনগুলো আপনার 4 ফুট থেকে 4.5 ফুট দিবেন, এর থেকে বেশি বেশি ফাঁকা দেবেন না। এই আমার এই লাইনগুলো 4.5 ফিট আছে। আর এর প্রথমত আপনাদেরকে মানে বেটের যে সিস্টেমটা সেটা বলবো, সেটা বলছি। আর মাচার সিস্টেমটা সেটা প্রথমত আপনাদেরকে প্রথম ভাগে বলে দিচ্ছি। তো মাচাটা কিন্তু আমার এই যেটা বলছে, এটা হচ্ছে হাই ডেন্সিটি প্লান্টেশন, আলট্রা হাই ডেন্সিটি এটা বলতে পারেন, কারণ যে USDP যেটাকে বলে। হ্যাঁ, এটা একটা ইসরায়েল টেকনিক। সেই পদ্ধতিতে কিন্তু আমরা শসা চাষ করি, হাইব্রিড শসা এবং হাইব্রিড লাউ। আর এইভাবে চাষ করার জন্য কিন্তু বিশেষ কিছু জাতের দরকার আছে। সমস্ত জাত কিন্তু এভাবে চাষ করলে ফলন ভালো হবে না, শুধু গাছ ঝোপালো হবে।
যে সমস্ত লাউগুলো 40 দিন বা 45 দিনের মধ্যে হারভেস্ট করা যায় সেই সমস্ত লাউগুলো এইভাবে চাষ করা যাবে। আর দুটো লাইন বরাবর কিন্তু মাঝখানে উপরে মাচা দিতে হবে। আর দেখতে পাচ্ছেন যে এই মানে লাউয়ের এই ভার্টিক্যাল মাচাতে লাউ হবে, প্লাস এই উপরটাতে দেখবেন যে ঝুলে ঝুলে লাউ থাকবে। আমি কয়েকদিন আগেই দুটো ভিডিও দিয়েছি, আপলোড করেছি, দেখবেন শর্ট ভিডিওর লাউ কীভাবে ঝুলে রয়েছে। তো সেভাবেই কিন্তু প্রতিটি লাইনে লাউ ঝুলে থাকা দেখা যাবে। আর এই যে লাউয়ের জালি কিন্তু যে এরকম অনেক জালি চলে এসেছে দেখতে পাচ্ছেন। লাউয়ের বয়স 30 দিন, 45 দিনের মধ্যে কিন্তু এই লাউগুলো কাটা যাবে। আর এই হচ্ছে ব্যাপার। আর এক লাইন থেকে এক লাইনের দূরত্ব হচ্ছে মানে 1 খুঁটি থেকে 1 খুঁটি দূরত্ব হচ্ছে 12 ফিট। 12 ফিটের মধ্যে রয়েছে প্রায় 12 ফিট, একটু কম বেশি হতে পারে। আর খুঁটিগুলো একটু ঘন ঘন 10 ফিট 12 ফিটের মধ্যে, 12 ফিটের থেকে বেশি দূরত্বে দেবেন না এভাবে মাচা করলে। আর এই জাতটা বলে রাখি, এই জাতটা হচ্ছে ভিয়েনার কোম্পানির হরুনা এবং কীর্তি, দুই ধরনের জাত এখানে রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু কীর্তি, এখান থেকে এগুলো কীর্তির গাছ এবং এখান থেকে এগুলো ভিয়েনারের গাছ। ভিয়েনারের গোটটা একটু বেশি কীর্তির থেকে, তবে কীর্তিটাও একদম খুবই একটা ভালো। এটা কিন্তু বেশি দিনের পুরনো জাত নয়, এটা মানে নতুন বের করেছিল, বেশি দিন হয়নি, 1 বছর হয়েছে জাতটা। হ্যাঁ, আর এই হচ্ছে আপনাদেরকে মাচাটা বললাম। আর মাচা তো কীভাবে মাচা দিতে হয় আমার পুরনো ভিডিও রয়েছে, শর্ট ভিডিও, ফুল ভিডিও, সেটা দেখে নেবেন। 3টে রশি লাগবে, উপরেরটা মোটা লাগবে, নিচেরগুলো একটু পাতলা হলেও চলবে। তো সেগুলো সুন্দর টাইট করে একদম শক্ত করে বেঁধে সেখানে কিন্তু সুতো দিয়ে গাঁথতে হবে। আর উপরে শুধু সুতো এভাবে টেনে দিলেই হবে। আর দেখাবো যে এখানে এই যে 2 খুঁটি মাছ বরাবর কিন্তু আমি বাঁশ দিয়েছি, সেই বাঁশে কিন্তু সুতোগুলো আমি একটা করে পেঁচিয়ে নিয়েছি একবার করে, যে দেখতে পাচ্ছেন। আর সুতোগুলো দেখেন 1 বৃত্তার মতো, একটা সুতো থেকে একটা সুতো 1 বৃত্তে বা 1 বৃত্তের একটু কম বেশি হতে পারে, সেভাবে দিলে যথেষ্ট। আর গাছ থেকে গাছের দূরত্ব কিন্তু লাইন থেকে লাইনের দূরত্ব 4 থেকে 4.5 ফিট, 4.5 ফিটের বেশি দেবেন এবং 4 ফিটের কম দেবেন না, 4 থেকে 4.5 ফিটের মধ্যে দেবেন, সব থেকে ভালো হবে। সেখানে প্রফিট আছে অনেক। আপনারা হয়তো বলতে পারেন যে ফাঁকা দিলে লাইনগুলো বেশি ফলন পাবো বা দীর্ঘদিন লাস্টিং হবে, সেরকম কিছু নয়। আর এই এক গাছ থেকে এক গাছের দূরত্ব কিন্তু 3 ফিট রয়েছে। আপনাদেরকে সেই বিষয়টা একটু বুঝিয়ে দেবো যে লাইন থেকে লাইনের দূরত্ব যদি আপনারা 6 ফিট দেন, তাতে কিন্তু আপনাদের অনেক মানে প্রোডাকশন কম হবে। আর 5 ফিট দিলেও অনেকটাই প্রোডাকশন কম হবে, লাইন আপনার কমে আসবে এবং সেখানে কিন্তু এই ভার্টিক্যাল লাইনের মধ্যে যে ফলগুলো পাবেন সেগুলো কিন্তু অনেক কম পাবেন। শেষের দিকে গিয়ে মাচায় ফল পাবেন এবং ফার্স্টের দিকে ফল পাবেন না, তাতে আপনাদের কিন্তু শুধু জমি অপচয় হবে। আর এই গাছগুলো এভাবেই তৈরি করা যে এর 4.5 থেকে 5 ফিটের মধ্যে যথেষ্ট, মানে মাটির যে স্পেস ভিতরে স্টোরেজের দরকার আছে, মাটির নিচে যে শিকড় ছড়ানোর স্পেসের দরকার আছে, সেই জায়গাটা যথেষ্ট পরিমাণ জায়গা পায়। এবং মাঝখানে যে প্রায় 2 ফিটের কাছাকাছি 1.5 ফিটের মতো ড্রেন রয়েছে, এখানে কিন্তু আমরা সুন্দরভাবে সার দিতে পারি। যে দেখতে পাচ্ছেন যে আমি যদি এই জায়গাটাতে সার দিয়ে দিই এবং এদিক থেকে অল্প একটু করে মাটি এদিকে তুলে তুলে চাপিয়ে দিই মাটি, সেখানে কিন্তু সুন্দর সার নিতে পারবে। আর ইতিমধ্যে কিন্তু শিকড় ছড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রচুর শিকড় ছড়াচ্ছে, যে দেখতে পাচ্ছেন শিকড়, আর একদম সারে ভরপুর হয়ে রয়েছে। আর জমি তৈরির জন্য এখন বলবো, জমি তৈরির ব্যাপারটা, জমিতে কিন্তু ভরপুর গোবর সার দিতে হবে। গোবর সারের পরিমাণ কম থাকলে আপনারা যে জিও গ্রিন সার, যেটা আমি বলি জিও গ্রিন, বিঘা প্রতি 2 প্যাকেট মানে 100 কেজি দিতে হবে। আর আপনারা সর্ষে খোল দিবেন অবশ্যই। সর্ষে খোল আমি যদিও দেইনি, আমার হাতে মানে ছিল না, তখন আনা ছিল না। আর বর্ষার সময় ছিল, বৃষ্টির সময় ছিল, তো রেডি করতে করতে সময় হয়ে যেত, লেবার চলে এসেছিল, সে কারণে আনতে জানি। আমি চাপানে কিন্তু সর্ষে খোলটা দেবো। তো জিও গ্রিন 2 বস্তা দেবেন গোবরের পরিমাণ কম থাকলে। আর গোবরের পরিমাণ যদি ভরপুর দিতে পারেন তাহলে কিন্তু জিও গ্রিন আপনাদের 1 বস্তা দিলে হবে, এমনকি না দিলেও হবে, কিন্তু সর্ষে খোলটা অবশ্যই দিবেন। লাউয়ের মধ্যে কালার আসবে, খুব সুন্দর কালার চমক আসবে, গাছগুলো দীর্ঘ লাস্টিং হবে। এই হচ্ছে জৈব সারের ব্যাপারটা গেল। তারপর বিঘা প্রতি এখন রাসায়নিক সারের ব্যাপার বলে, যদি গোবর একদমই ভরপুর গোবর দিয়ে থাকেন তাহলে রাসায়নিক সারের ক্ষেত্রে কিন্তু 1 বস্তা ফসফেট মানে ফসফরাস SSP সিঙ্গেল সুপার ফসফেট 1 বস্তা দিলে মানে 50 কেজি। আর যদি আপনাদের গোবরের পরিমাণ কম থাকে, জৈব সার দিয়েছেন, তাহলে 2 বস্তা ফসফেটও দিতে পারেন, 70 কেজি দিতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করবে। এবং পটাশ মোটামুটি 15 থেকে 20 কেজি পটাশ দেবেন।
আমি এখানে 18 কেজি হিসেবে পটাশ দিয়েছি, মানে 9 কেজি পটাশ দিয়েছি আধা বিঘা জমিতে। আমার এখানে আধা বিঘা জমি রয়েছে। আর পটাশ 15 থেকে 20 কেজি, ইউরিয়া দেবেন 7 থেকে 8 কেজি ইউরিয়া দেবেন। আর এখানে জাইম দেওয়া হয়েছে বিঘা প্রতি 4 কেজি জাইম। যে কোনো একটা ভালো কোম্পানি আপনারা জাইম দিতে পারেন, মানে সামুদ্রিক শৈবালের নির্যাস যেটা, জাইম দেবেন। তারপর বোরন দেবেন 1 কেজি, জিঙ্ক দেবেন 2 কেজি বিঘা প্রতি। আর হচ্ছে তারপর সিড এক্সট্রাক্ট যেটা হচ্ছে আপনাদের জাইম গেল। তারপর হচ্ছে রেলিগোল্ড যেটা মাইক্রোরাইজা, সেটা কিন্তু জমির জন্য, জমির মানে শিকড় যে সার টানবে সেই ব্যাপারটা, মানে শিকড়কে সার সংগ্রহ করে দিতে সাহায্য করবে এবং শিকড়ের বৃদ্ধি করবে। তার সাথে হিউমিক অ্যাসিড দেবেন। হিউমিক অ্যাসিড বিঘা প্রতি 1 কেজি থেকে 1.5 কেজি দেবেন। সেটা আপনাদের কোম্পানির ভিত্তিতে কম বেশি পরিমাণ হতে পারে, পার্সেন্টেজের ভিত্তিতে পরিমাণ, মানে হিউমিক অ্যাসিডের পার্সেন্টেজ কত রয়েছে সে ভিত্তিতে কিন্তু কম বেশি হতে পারে। আর এই গেল ক্যালসিয়াম দেবেন 3 কেজি বিঘা প্রতি, 3 থেকে 4 কেজি ক্যালসিয়াম দেবেন একদম বেসাল ডোজেই। আপনারা ফরাডন বা ফরাডনটা ব্যবহার করেই যথেষ্ট। বিঘা প্রতি 4 কেজি, 3 থেকে 4 কেজি দেবেন। যদি নিমাটোড থাকে, নিমাটোডের জন্য আপনারা অন্য প্রক্রিয়া করতে হবে, সেটা প্রিভেন্টিভ নিতে হবে। জমি চাষ দিয়ে ভালোভাবে শুকিয়ে মাটি পচিয়ে তারপর নিমাটোড মুক্ত করে তবে চাষ করতে হবে। আর যদি ভেলাম প্যান দিয়ে আপনারা চাষ করতে চান, চাষ হবে, সেটা ইমার্জেন্সি বেসিসে হবে, কিন্তু গাছে লাস্টিং করবে না। একটা সময় পর মোটামুটি 60-65 দিন পর গাছে আবার নিমাটোড চলে আসবে, ভেলাম প্যানের অ্যাকশন শেষ হয়ে যাবে, গাছ বেশি দিন লাস্টিং করবে না। এইগুলো সার ব্যবস্থাপনা। তারপর চাষ দিবেন, জমিটা ভালোভাবে চাষ দিয়ে সেই সারগুলো দিয়ে ভালোভাবে বেড তৈরি করে, আর বেড তৈরি করার সিস্টেমটা দেখে নিচ্ছেন, দেখুন ভালোভাবে। আর কিভাবে আমি ড্রেনে ফাঁকা জায়গাটা রেখেছি, আমি কিন্তু চাইলে এখানে মালচিংয়ের সাইজ বড় দিয়ে 4 ফিটের মালচিং দিয়ে আমি কিন্তু ড্রেন ঢেকে দিতে পারতাম, ড্রেনে শুধু 1 বৃত্তের মতো জায়গা রাখতে পারতাম, কিন্তু আমি সেটা রাখিনি। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 3 বৃত্তের মতো জায়গা রয়েছে। তো আমি এখানে চাবান সার দেবো, সে কারণে কিন্তু ড্রেন আমি ফাঁকা রেখেছি। আর এই ঘাস কিন্তু ঘাস মারা দিলে যথেষ্ট, আমি কিন্তু এখানে সিস্টেমেটিক ঘাস মারা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা সিস্টেমেটিক দিতে চাবেন না, দিলে গাছে পড়লে কিন্তু গাছের অনেক ক্ষতি হবে। তো এখানে কিন্তু এই ঘাসগুলো যে রয়েছে এগুলো কিন্তু মানে কন্ট্যাক্ট হার্বিসাইডে মারা যাচ্ছে না, সিস্টেমেটিক হার্বিসাইড আমি দিয়েছি এখানে। এই ঘাসগুলো কন্ট্যাক্ট হার্বিসাইডে মারা যায় না। তো এই হচ্ছে সার ব্যবস্থাপনা, বেড তৈরি গেল। তারপর হচ্ছে বীজ। আপনারা সার দিয়ে বেড বিছিয়ে মালচিং বিছানোর পর, বেড তৈরি করে মালচিং বিছানোর পর মোটামুটি 10 দিন পর বীজ দিবেন। 8 থেকে 10 দিন পর, 8 দিনের আগে তো দিবেনই না, তাহলে কিন্তু গাছের শিকড়ের সমস্যা হবে, গাছে ডাম্পিং অফের সমস্যা বেশি হবে। আর বীজ দেওয়ার আগে আপনারা যে মালচিং ফুটো করবেন, মালচিং বীজ দেওয়ার 1 থেকে 2 দিন আগে ফুটো করে রাখবেন। আর ফুটোর সাইজটা কিন্তু একটু মানে মোটামুটি বড় করবেন। যেটা বলছি আপনাদেরকে, যে কতগুলো পনিরের যে কৌটো পাওয়া যায়, সেগুলো কয় ইঞ্চি থাকে আমার জানা নেই, কিন্তু সেই পনিরের কৌটো দিয়ে আমি কিন্তু মালচিংগুলো ফুটো করি। দেখতে পাচ্ছেন সেই পনিরের মানে 250 গ্রামের বা 200 গ্রামের এরকম কৌটো পাওয়া যায়, সেই কৌটোগুলো দিয়ে মালচিং ফুটো করতে হবে। প্রায় 5 ইঞ্চি কাছাকাছি আছে এই ফুটোগুলো। সেভাবে ফুটো করবেন, কেন ফুটোটা বড় করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে মাটির যে গ্যাসটা হয়, মালচিং গরম হওয়ার পর যে গ্যাসটা, গরম গ্যাসটা, সেটা কিন্তু মালচিংয়ের এই ফুটো দিয়ে বের হয়। আর ফুটো যদি চিকন থাকে মালচিংয়ের, তাহলে কিন্তু ডাম্পিং অফের সমস্যাটা আপনাদের বেশি হবে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে বীজ দেওয়ার পর, বীজ জ্বালানোর পর, বীজ গাছ বীজ থেকে যখন চারা অঙ্কুরিত হলো, তারপর এখানে পরিচর্যা হচ্ছে। প্রথম পরিচর্যা সাফ, তার সাথে প্রোফেক্স সুপার বা হামলা বা স্ট্রাইক এই জাতীয়, মানে ক্লোরোপাইরিফস বা সাইফারমেথ্রিন এই জাতীয় যে বিষগুলো রয়েছে সেগুলো 1 ml এবং সাফ ফাঙ্গিসাইড 2 ml অথবা রিডোমিল গোল্ড 2 ml করে 2 গ্রাম করে দিয়ে পার লিটার জলে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন। স্প্রে বা ড্রিঞ্চিং করতে পারেন, সেক্ষেত্রে ড্রিঞ্চিং করলে ভালো হবে। এগুলো প্রথম পরিচর্যা। তার 3 দিন পর আপনারা যদি প্রথমের দিন সাব নেন, তারপর 3-4 দিন পর আবার একটা রিডোমিল গোল্ড ড্রিঞ্চিং করবেন, বা বেবিস্টিন কার্বেন্ডাজিম শুধু যেটা সিস্টেমেটিক, সেটা ড্রিঞ্চিং করবেন। সেটা ড্রিঞ্চিং করার সময় কোনো বিষ দিতে হবে না। তারপর গাছ যখন মোটামুটি 7 দিন মতো হয়ে যাবে, 7 দিন বা 10 দিন, তখন যদি দেখবেন যে পোকার আক্রমণ যেরকম হবে সেইভাবেই কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। সেটা কিন্তু নিজের থেকেও কিছু ট্রিটমেন্ট করতে হবে। আপনার সারের দোকানে গিয়ে পোকার ফটো দেখাতে পারেন, যারা নতুন, একদমই নতুন, চিনেন না, জানেন না কিছু। আর যারা জানেন তারা তো জানেনই। তো সেভাবে কিন্তু পরিচর্যা নিতে হবে।
আর শিডিউল অনুযায়ী কিন্তু কোনো কিছুই হয় না। শিডিউল অনুযায়ী স্প্রে করলে কিন্তু আপনাদের মানে ফসলের লাভের থেকে লোকসান বেশি হবে। পোকা না থাকার পরে স্প্রে করবেন, অযথা স্প্রে যাবে, পরিশ্রম যাবে, খরচা হবে, এদিকে হয়তো লাভ পাবেন না। অনেকে ভাবছেন যে এখন তো বাজার একদম মন্দা আমাদের এদিকে সবজি বাজার, কিন্তু সেটা সবজি বাজার দেখে সবজি চাষ করলে হবে না। মানে যেটাকে বলে বর্ষায় যেমন ব্যাঙ আসে কাঁধে আবার চলে যায়, ব্যাঙ ডাকে চলে যায়, সেভাবে সবজি চাষ করলে কিন্তু সবজি চাষে লাভ করা যাবে না। সবজি চাষে নিয়মিত লেগে থাকতে হবে, প্রতিটা সিজনে থাকতে হবে। মানে আমার 300 মাল ওঠা দরকার, মানে কিছু না কিছু মাল আমার উঠতেই হবে। যেহেতু আমরা ছোট চাষি, তো আমাদের কিন্তু গ্যাপ দিলে চলবে না, একটার পর একটা আমার রানিং থাকতেই হবে। তাহলে কিন্তু আমরা কৃষিকাজে মানে জীবিকা নির্বাহ করতে, কৃষিকাজ থেকে আমরা সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারবো, তাছাড়া অসম্ভব। আর এই দেখতে পাচ্ছেন একটা সমস্যা দেখাচ্ছে এখানে, এই দেখতে পাচ্ছেন এখানে একটা জালি কিন্তু ফেটে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই জালিটা ফেটে গেছে, মাঝখানে যে দেখতে পাচ্ছেন ফেটে গেছে, এটা কিন্তু বোরনের শর্টেজ। হ্যাঁ, এটা বোরনের অভাবে ফেটে গেছে। বোরন কিন্তু যখনই জালি চলে আসবে, বোরন স্প্রে করা একদম মাস্ট। বোরন স্প্রে করতে সেটা নিয়ে অত টেনশন নেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু। আর বীজটা কিন্তু আপনাদের ওই 1 সপ্তাহ 10 দিন পর পর প্রোভেক্স সুপার বা হামলা, স্ট্রাইক এ ধরনের মানে বীজগুলো, তার সাথে আপনারা যে ফেনেসকুইক রয়েছে, যেটা ফেনেসকুইক, সেটা কিন্তু খুব সস্তায় হয়, একদম 10 ml পার লিটার, মানে 15 লিটার বা 16 লিটার ব্যাগগুলোতে 10 ml করে দিলেই যথেষ্ট লেদা পোকার জন্য। শুধু লেদা পোকা আর কিছু মাছির সমস্যা হবে এখানে, তাছাড়া আর কোনো পোকার সমস্যা হবে না কিন্তু লাউয়ের মধ্যে। আপনার ফেনেসকুইক আর হামলা, প্রোভেক্স সুপার এসব দিয়ে কিন্তু লাউ একদম মানে বীজ কমপ্লিট, আর কোনো ধরনের বীজ স্প্রে করতে হবে না। আর বীজগুলো সেটা, আর হচ্ছে ভিটামিন, যদি বলি ভিটামিনের কথা, তাহলে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টের সাথে একটা যে কোনো ধরনের ভিটামিন, অ্যামিনো অ্যাসিড জাতীয় ভিটামিন, অ্যামিনো অ্যাসিড সিড এক্সট্রাক্ট, মানে অলেন গোল্ড সুপার বা ইসাবিয়ন, এ ধরনের ভিটামিন আপনারা ব্যবহার করবেন। তার সাথে বোরন দিবেন। জিঙ্ক, ক্যালসিয়াম যদি এক্সট্রা দিতে না পারেন তো কোনো ব্যাপার নয়, কিন্তু মাটিতে ক্যালসিয়ামটা ছড়াতে হবে। চাপান সারে আবার আপনারা পরিমাণ মতো কিন্তু চাপান সারের সময় মাইক্রোনিউট্রিয়েন্ট মানে অনুখাদ্যগুলো কিন্তু চাপান সারে দিতে হবে। যে যতটুকু চাপান সার দেবেন তার সাথে অনুখাদ্য অবশ্যই মিক্স করে দেবেন, এই হচ্ছে মূল বিষয়। আর এর বাইরে কিন্তু মানে এই লাউ চাষে সেরকম কোনো কিছু আর নেই। এই দেখতে পাচ্ছেন এখানে একটা লাউয়ের ফুল কিন্তু ফুটেছে, এটা কিন্তু আমি 10-15 দিনের মধ্যে, 10-12 দিনের মধ্যে এটা কিন্তু একটা বড় লাউয়ে কনভার্ট হয়ে যাবে। এই হচ্ছে লাউ চাষ। আর দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর লাউয়ের কিন্তু জালি চলে এসেছে, একদম নিচে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মাটিতে লেগে যাবে, একদম মালচিং এর উপরে শুয়ে পড়বে এই লাউটা। দেখুন। আর এর পরবর্তীতে কিন্তু শসার আপডেট আমি দেব। তো এখানে দুটো গাছে কিন্তু ভাইরাস হয়েছিল। হ্যাঁ, ভাইরাস 2-4টা গাছে কিন্তু ভাইরাস হয়, সেটা হবেই, সেটা যে কোনো জাতের ক্ষেত্রেই হয়ে থাকে। এখানে একটা গাছের গোড়াটা ফেটে গিয়েছিল হাওয়ায়, সেটা থেকে আমি মাটি চাপা দিয়েছি, সেটা ধীরে ধীরে এখন ঠিক হচ্ছে। ঠিক না হলে কোনো ব্যাপার না, এই গাছের ডালে এসে ঠিক হয়ে যাবে, এই জায়গাটা ভর্তি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন। আর এদিকে আমাদের ধান লাগিয়েছি কিন্তু জল দিয়ে, দেখতে পাচ্ছেন যে এখানে জল চলছে, যে দেখতে পাচ্ছেন ডেলিভারি পাইপ দিয়ে জল চলছে ওই জায়গাটাতে, এই জায়গাটাতে দেখুন। এই হচ্ছে লাউ চাষ। তো দাম দর সেটা কিন্তু ভাগ্যের ব্যাপার এবং বাজারেরও ব্যাপার। বর্তমানে যে পরিস্থিতি, যত খরা, মানে কোনো ফসলে কোনো ঘাটতি নেই, কোনো লোকসান নেই, যে যেটা করেছে সেটাই হয়েছে, কিন্তু সে কারণে দাম কিন্তু একদম সস্তা। লাউ একদম ফ্রেশ লাউ নিয়ে গেলে 12 টাকা। হ্যাঁ, তো 12 টাকার পরেও কিন্তু 12 টাকা বিক্রি করলেও আধা বিঘা লাউ ক্ষেত থেকে প্রায় 45 হাজার টাকা বিক্রি করা সম্ভব। আর লাউয়ের বাজার ভালো থাকলে তো কোনো কথা নেই, আধা বিঘা জমি থেকে 1-1.25 লাখ টাকার মতো লাউ বিক্রি করা যায়। আমি গত বছর করেছি। মোটামুটি 25 টাকা 20 টাকা বাজার থাকলেই কিন্তু সম্ভব। আর এটার কারণটা কিন্তু এটাই, আলট্রা হাই ডেন্সিটিতে ফার্মিং, একদম অতি ঘন লাইন কিন্তু দেখতে পাচ্ছেন। প্রতি লাইন প্রতি আমি এখানে 20-25 টাকা লাভ পাবো, এক লাইন প্রতি। আমি এই দুটো লাইনে যে মাঝখানে যদি ঢুকি, এই মাঝখান দিয়ে যদি লাউ কাটতে ঢুকি, তো এখান থেকে কিন্তু আমার প্রায় 2-2.5 ব্যাগ লাউ হয়ে যাবে, মানে 35-40টার মতো লাউ এখান থেকেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তো এটা কিন্তু গল্প নয়, এটা সত্যি কথা।
আর এখানে কিন্তু আমি একদিনে বাজারে নিয়ে কিন্তু এই লাউ বিক্রি করে শেষ করতে পারবো না। এক টোটো, এক বাইক বা 2 টোটো লাউ এখানে তার থেকেও বেশি হবে এই আধা বিঘা জমিতে, কিন্তু একদিন হারভেস্ট করলেই, যদি ভালো ফলন হয়। আর সেটা অনেকের গল্প মনে হবে, কিন্তু যাদের গল্প মনে হবে তাদের কাছে গল্পই থেকে যাবে। আর আপনারা অনেকেই, আমি আগে বলতাম, তো এখন শশাটা একটু কম চাষ করি শশার ভাইরাসের কারণে, কিন্তু আমাদের এদিকে শশা এখনও যদি ভাইরাস না লাগে, এবছর গরমে আমি শশা করিনি, যদিও অল্প একটু করেছিলাম। তো আমার যে দাদা রয়েছে, জ্যাঠাতো দাদা, সে কিন্তু শশা চাষ করেছে। সে কিন্তু গ্লোসি শশা, যেটা গরমে খুব ভালো হয়, গ্লোসি শশাতে প্রতিদিন নিয়মিত হারভেস্ট করেছে। 1 বিঘা জমি থেকে 1 কুইন্টাল 105 কুইন্টালের মতো মানে শশা হারভেস্ট করেছে। এটা কিন্তু অবিশ্বাস্য, একটা কোম্পানির লোকও কিন্তু বিশ্বাস করতে চায় না, কিন্তু খাতা কলমে আছে, একদম চড়া দামে বিক্রি করেছে, টাকা পর্যন্ত তার হাতে। তো সেখানে যারা বিশ্বাস করবে না তাদেরকে বিশ্বাস করানোর কোনো প্রয়োজন নেই। যারা চাষ করার যোগ্য, যারা চাষ করে, চাষি মানে ভালোবাসে চাষ, ভালোভাবে চাষ করতে চায়, তাদের কাছে কিন্তু একটা ইন্সপিরেশনের ব্যাপার। তো এর আগে আমি যখন মালচিং শসা চাষ করতাম, 100 কুইন্টাল, 80 কুইন্টাল, 100 কুইন্টাল, 90 কুইন্টাল কোনো একটা ব্যাপারই ছিল না। কিন্তু এখন আমাদের জমিগুলোতে, আমাদের যে জমিগুলো আছে সেগুলো চাষ শশা করতে করতে, একদম প্রতিটা জমিতে শশা করতে করতে মানে জমিগুলো শশার উপর শশা, শশার উপর শশা এরকম হয়ে গেছে। তো সে কারণে কিন্তু আর শশা হতে চায় না। যে দাদার জমিটা ছিল সেটা কিন্তু একদম নতুন জমি, সে কারণে কিন্তু খুব ভালো ফলন হয়েছে সেখানে। আর গ্লোসি শসাটাতে ভাইরাস হয় না, মালিনীটাতেও ভাইরাস আসা শুরু হয়েছে আমাদের এদিকে। শুরু হয়েছে মানে গত বছর প্রচুর পরিমাণে ভাইরাস হয়েছিল। তো এবছর কি হয় দেখা যাক। এবছর এখানে আবার একটা ভাইরাস গাছ দেখতে পাচ্ছেন, যে এটা কিন্তু ভাইরাস গাছ, এটা রেখে লাভ নেই, এটা কিন্তু তুলে দেবো আমি। পাশে দুটো চারা রয়েছে, এখানে বীজ দিয়েছিলাম পরবর্তীতে। যে গাছটা একটু দুর্বল ছিল, তো সেই চারাটা হবে, এই চারাটা একটা, এটা তুলে দেই। এই দেখতে পাচ্ছেন এই চারাটা কিন্তু হবে। যেখানে একটা লাউয়ের ফুল হয়েছে দেখতে পাচ্ছেন, এই লাউটা কিন্তু 10-12 দিনের মধ্যে, মানে 45 দিনের মধ্যে একদম 100% গ্যারান্টি লাউ কাটা যাবে। আর এরপর শশা ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকের মানে ভোকাসবাজি মনে হবে যে অনেক ভোকাস দিলাম, অনেক ডায়লগ দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।